বড় ভাইয়ের কথা শোনা মাত্র সবাই তৎক্ষণাৎ নিচে চলে গেল। মেজবা আকসাকে মেজবা আকসাকে নামিয়ে ছাদের দরজা আটকে দিয়ে আসলো। আকসার সামনে দাঁড়িয়ে ওর হাত টেনে এগিয়ে নিল। আকসা তখনও কাঁদছে। মেজবা ওর কান্না দেখে চরম মেজাজের সাথে বলল, আরেকবার জিজ্ঞেস করছি, কি হয়েছে? এবার না বললে ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলবো। আকসা ফোপাতে ফোপাতে বলল, আমার কথা আপনি বিশ্বাস করবেন মেজবা? বলো। আকসা মাথা নিচু করে রইল। কিভাবে বলবে এসব? বলতেও ঘৃণা লাগছে ওর। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে। ও ঠোঁট চেপে কাঁদতে লাগলো। মেজবা ওর কোমর টেনে কাছে নিয়ে আসলো। এবার নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নত মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আকসা বলো প্লিজ। আকসা শক্ত করে মেজবার বাহু গলিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওই ওই যে আরফান আছে না, মারিয়া আপুর চাচাতো ভাই, ও আমাকে। ও তোমাকে কি? হ্যাঁ, কি আকসা? মেজবার শান্ত কণ্ঠস্বর এই প্রথমবার ক্রমাগত অস্থির অশান্ত হয়ে উঠল। বিচলিত হলো। আকসার মুখ উঠিয়ে দুই হাতে চেপে ধরে শক্ত গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। আকসা মেজবার চোখে চোখ রেখে এবার কান্নারত স্বরে গড় গড় করে বলে ফেলল, ওই লোকটা আমায় নোংরাভাবে ছুঁয়েছে অন্ধকারে ওই স্টোর রুমে। আমাকে রুম থেকে ডাক দিয়েছিল, বলেছিল আমাকে নাকি আম্মা ডাকছেন। তারপর আমি বের হলাম, স্টোর রুমের কাছে পৌঁছাতেই আমায় টান দিয়ে ভেতরে নিয়ে গেল। তারপর কি? আকসা থেমে গেল। মেজবার চোখ মুখ ধীরে ধীরে কঠিন হয়ে এসেছে। আকসা অনুভব করলো ওর মুখে চেপে ধরা মেজবার হাত দুটো খুব ধুলো হয়ে উঠেছে। আকসা ঢোক গিলে জবাব দিল, আমি জিজ্ঞেস করলাম কে, জবাব দিল আমি। কণ্ঠস্বর শুনেই বুঝে গিয়েছিলাম ওই লোকটা। এরপর হঠাৎ হঠাৎ আমার জামার ফিতে ধরে টান দিল। আমি সরে আসার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। আমার হাত শক্ত করে টেনে ধরে রেখেছিল। আর কি? আকসা চুপ করে মিনমিন করে কাঁদতে লাগলো। মেজবার ধৈর্য নিয়ে আপাতত ধৈর্যের বাঁধ সীমা ছাড়িয়েছে। আর কি আকসা? হুঙ্কার ছাড়লো মেজবা। আকসা সামান্য কেঁপে উঠে মেজবার শার্টের সামনের অংশ শক্তভাবে খামচে ধরে চোখ বুজে ঠোঁট চেপে কাঁদতে কাঁদতে জবাব দিল, আর আমার গায়ে হাত দিয়েছিল। এছাড়া অনেক নোংরা কথা বলেছে। আমি না পেরে চুলের কাঁটা দিয়ে হাতে আঘাত করে কোনো রকমে দৌড়ে চলে এসেছে সেখান থেকে। কি বলেছি তোমাকে? মেজবার গম্ভীর রূপ কণ্ঠস্বর। আকসার আপাতত হুঁশ জ্ঞান নেই। ও বিড়বিড় করে বলল, বলেছে তুমি নিজেকে আয়নায় দেখো, ওড়না খুলে। তোমার শরীরের সৌন্দর্য যে কেউ পাগল করে ছাড়বে। এত চুপ। আর না, আর শুনতে চাই না। আকসাকে থামিয়ে দিয়ে ওকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। যথেষ্ট শান্ত গলায় বলল, কান্না থামো, চোখে যেন এক ফোঁটা জল না দেখি। আকসা কান্না থামিয়ে হেঁচকি তুলতে বলল। মেজবা ওকে জড়িয়ে ধরে রেখে পিঠের উপর থেকে চুল সরিয়ে জামার ফিতা বেঁধে দিল। এরপর আচমকা ছেড়ে দিল আকসাকে। ধীরে সুস্থে নিচে নেমে এসো, ভয় পেও না, আমি আছি। মেজবার মুখের রং হঠাৎ বদলে গেল যেন। ও আকসাকে শান্ত সুরে কথাটা বলে বেপরোয়াভাবে বাড়াতেই আকসা ওর হাত টেনে ধরে অস্থির কণ্ঠে বলল, কোথায় যাচ্ছেন মেজবা? প্লিজ কাউকে কিছু বলবেন না, 5-6 বারের একটা ব্যাপার আছে। আর হাত ছাড়ো। শীতল গম্ভীর কণ্ঠটা শুনে ভয়ে আকসার শীত দ্বারা একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও হাত ছেড়ে দিল। মেজবা চোখের পলকে নিচে নেমে গেল। আকসা সেখানে দাঁড়িয়ে মিনিট 5 চেষ্টায় নিজেকে স্বাভাবিক করলো। চোখ মুছে নিল। এলোমেলো চুল বেঁধে ফেললো। চলতে থাকা ওড়নাটা আগের মতো করে ভালোভাবে গায়ে পেঁচিয়ে নিল। হঠাৎ নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসতেই চমকে উঠল আকসা। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলো দোতলায় কেউ নেই। সবাই নিচতলার বারান্দায় বেশ শোরগোল। অনেক আওয়াজ আর চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আকসা দ্রুত পা চালাতেই দেখলো মিহি মারিয়ারা দৌড়ে আসছে দক্ষিণের ঘর থেকে।
আকসা ওদের দেখে অস্থিরভাবে প্রশ্ন করলো। কি হয়েছে মিহি? মারিয়া আপু, কি হলো হঠাৎ? এত চেঁচামেচি কেন? ওরা নিচে নামতে নামতে ব্যস্তভাবে বলল। ঠিক জানি না, তবে তাহসিন এসে বলল ভাইয়া নাকি আরফান ভাইয়াকে মারছে, মারতে মারতে নাক মুখ থেকে রক্ত বের করে ফেলেছে। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ এসব কি হলো? ওরা কথা বলেই দৌড়ে নিচে নেমে গেল। আকসাও দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে রেলিং এর কাছে দাঁড়াতেই দেখতে পেল বাড়ির সব মানুষ বারান্দায় দাঁড়িয়ে, মুরব্বি ছোট সবাই আছে। বারান্দার এক পাশের পিলারের ওখানে মেজবা আরফানকে কলার ধরে মিশিয়ে ধরে রেখেছে। পেছন থেকে আফিফ, আফরিদ আর ছোট খালু মেজবাকে থামানোর চেষ্টা করছে। মেজবার আব্বু এহসানুল হক একপাশে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন। তার কথাগুলো আকসার কানে আসলো। ওর শ্বশুর চেঁচিয়ে বলছেন, কি করছো মেজবা? রাত বিরাতে এসব কি শুরু করলে? ওকে মারছো কেন? কিছু বলছো না? দয়া করে থামো এবার। সবাই মেজবাকে থামতে বলেছে, তবে মেজবা থামলো না, বরং আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে আরফানের নাকে মুখে ঘুষি মারতে মারতে হিসিয়ে দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল। জানোয়ারের বাচ্চা, তুই আমার ওয়াইফের গায়ে হাত দিস, ওকে নোংরা কথা বলিস? সাহস কিভাবে হয় তোর? যে মুখ দিয়ে ওকে নোংরা কথা বলেছিস, ওই মুখ আমি টেনে ছিঁড়ে নেব। কথাটা বলেই মেজবা আরফানের মুখ বরাবর ঘুষি মারে একটা। সঙ্গে সঙ্গে আরফানের মুখ গলে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। পেছন থেকে তিনজন সর্বশক্তি দিয়ে মেজবাকে আটকানোর চেষ্টা করলো, তবে স্পেশাল আর্মড ফোর্স এবং প্যারা কমান্ডো বি গ্রেডের ট্রেন প্রাপ্ত অফিসারকে থামানো খুব একটা সহজ হলো না তাদের জন্য। মেজবা যেন রাগে দিকে দিক শূন্য হয়ে গেছে। ও পুনরায় বলল, শুয়োরের বাচ্চা, যে হাত দিয়ে ওকে টাচ করেছিস, সেই হাত আমি ভেঙে ফেলবো। কথাটা বলেই মেজবা আরফানের হাত মুচড়ে ধরলো। সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ শোনা গেল, বোধহয় হাত ভেঙেই ফেলেছে। আকসা একেবারে রেলিং এর সাথে মিশিয়ে চুপসে গেছে। সেখানে দাঁড়িয়েও শুনতে পেল। সামনেও শাশুড়ি আহাজারি করতে করতে পাশে ছোট বোনকে বলছেন, আমার ছেলেটার কি হয়ে গেল? যেই ছেলে আমার গালি দেওয়া পছন্দ করে না, জীবনে কোনোদিন কাউকে একটা গালিও দেয়নি, মারপিট করেনি, সেই ছেলে সব করছে আজ। ঈশা বেগম কাঁদছেন আর ছেলেকে থামতে বলছেন। মেজবা তবুও থামছে না। একটা তুল কালাম অবস্থা বিরাজ করছে। এহসানুল হক চেঁচামেচি করে ছেলেকে বলছেন, মেরে ফেলবে নাকি ছেলেটাকে? এবার তো ছাড়ো। এই মুহূর্তে মেজবাকে থামানো প্রয়োজন। আকসা এবার সিঁড়ি থেকে নেমে দ্রুত ছুটে গেল। পিলারের কাছে দৌড়ে গিয়ে মেজবার হাতের বাহু টেনে ধরে এবার আকুতি মিনতি করে বলল, প্লিজ মেজবা, ছেড়ে দিন এবার, প্লিজ ছাড়ুন না। আকসা বলা মাত্র মেজবা ছেড়ে দিল আরফানকে। আরফান তখন অর্ধমৃত প্রায়। আকসা একবার তাকিয়ে দেখলো ঘৃণা ভরে। সামান্য করুণা পর্যন্ত হলো না ওর। পারলে থুতু ছিটিয়ে দিত। মেজবার শার্ট ঘামে ভিজে পিঠের সাথে মিশে গেছে। ও আকসার হাত টেনে ধরে এহসানুল হকের সামনে এগিয়ে গিয়ে কঠিনভাবে বলল, আমি এক মুহূর্তে এখানে থাকছি না আব্বু, আমার ওয়াইফকে নিয়ে রাইট নাও এখান থেকে চলে যাচ্ছে। তোমাদের খুব থাকার শখ হলে তোমরা থাকতে পারো, আমি দু একদিনের মধ্যে ক্যান্টনমেন্ট চলে যাব। তোমার পাশে থাকতে মোটে ইচ্ছুক নই। আমাকে যেন কল করা না হয়। তোমার নাম্বার আমার ব্লক লিস্টে থাকবে। আসছি, আল্লাহ হাফেজ। আকসা, এসো। মেজবা আকসার হাত টেনে ধরে ওই অবস্থাতেই ওকে টেনে নিয়ে বেরিয়ে গাড়িতে উঠলো। আকসা কিছু একটা বলতে চাইলো, কিন্তু মেজবার ওই রূপ দেখে আর কিছু বলার সাহস হলো না ওর। ওরা যখন রাজশাহীতে পৌঁছালো তখন প্রায় ভোর হয়ে গেছে। আকসা বাসায় এসেই আগে ধপ করে শুয়ে পড়লো সোফার উপরে। তবে মেজবার শোয়নি, আগে ওয়াশরুমে ঢুকে গিয়েছে ফ্রেশ হওয়ার জন্য। আকসা বসার ঘরে ঘুমে ঢুকছিল। হঠাৎ ওদের শোবার ঘর থেকে মেজবার ডাক শুনে ধরপড় করে উঠে বসলো। দ্রুত উঠে ঘরে গিয়ে দেখলো মেজবা গোসল সেরে এসেছে। ওর পরনে একটা ট্রাউজার আর উদাম শরীরের ওপর পিঠের দিক থেকে মাঝারি একটা সফেদ রঙা তোয়ালে বুক অবধি টেনে রাখা।
মেজবা ফর্সা গাত্র বর্ণের, ব্লু রঙের ট্রাউজারের ওপরে শুধুমাত্র পেটানো পেট ও পিঠের নিচের সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে। মেজবার সামান্য বড় হওয়ার সামনের চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে তখনও। আকসা অবাক হলো বেশ। শীতের শেষ সময়কাল হলেও রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে ইদানিং। এত ঠান্ডার মধ্যে মেজবা গোসল করেছে। আকসা দ্বিধান্বিত হয়ে মেজবাকে বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো, এই শীতে এখন আপনি ফ্রেশ হলেন যে? আকসার প্রশ্নের জবাবে মেজবা তৎক্ষণাৎ কিছু বলল না। আচমকায় নিজের দিকে মেজবাকে এগোতে দেখে বিচলিত হলো আকসা। বুকের ধুকপুকানি বেড়ে গেল ওর। না চাইতেও পেছাতে শুরু করলো। মেজবা যত এগোলো আকসা তার দ্বিগুণ বেশি পিছিয়ে গেল। শেষমেশ ওর শরীর ঠেকলো পেছনের রেলিং টেবিলের সাথে। সেখানে মিশে যেতেই ঢোক গিলে মেজবার মুখের দিকে তাকালো আকসা। মেজবার রাগটা এখনো পড়েনি, মেজাজ শান্ত হয়নি। গাড়িতে থাকাকালীন তো একটা কথাও বলেনি, প্রচন্ড গম্ভীর হয়েছিল। বেশ স্পিডের সাথে গাড়ি ড্রাইভ করেছিল। আকসা এর মাঝে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। এই কারণে তখন তার আর মেজবার সাথে কথা বলতে পারেনি। মেজবার চোখ নাকের ডগা লাল হয়ে আছে এখনো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকসার দিকে। এক হাত এগিয়ে আকসার কাঁধে ঝোলানো ওড়নার ওপরে রেখেছে। মুখের অভিব্যক্তি শত চেষ্টা করেও বুঝতে পারল না আকসা। পুনরায় ঢোক গিলে বলল, কি করছেন মেজবা? প্রশ্নটা করা মাত্র আকসার ওড়না এক টানে শরীর থেকে খুলে পেছনের ফ্লোরের উপরে ছুঁড়ে ফেলল মেজবা। আকসা আতঙ্কিত হয়ে ফ্লোরে পড়ে থাকা ওড়নার দিকে তাকালো। বিড়বিড় করে বলার চেষ্টা করলো। মেজবা পুরো কথা শেষ করতে পারলো না ও। তার আগেই মেজবা ওর ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দিয়ে বলল, চুপ, কোনো কথা নয়। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। এখনই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবে। এখন কেন? আকসা চরম অবাক হয়ে প্রশ্ন করতেই মেজবা কেমন অদ্ভুতভাবে হেসে বলল, আমার স্ত্রীকে অন্য পুরুষ ছুঁয়েছে আকসা। তোমার শরীরে সেই স্পর্শ এখনো লেগে আছে। আমি চাই না আমার স্ত্রীর শরীরে স্পর্শ আর এক মুহূর্তেও লেগে থাকুক। বিলিভ মি, টলারেট করতে পারবো না। ভাবলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। মনে হচ্ছে ওই জানোয়ারটাকে গিয়ে মেরে ফেলি। মেজবা শান্ত হন প্লিজ। ওর হাতের বাহু শক্তভাবে চেপে ধরে আকুল কণ্ঠে কথাটা বলতেই মেজবা আকসার মুখের দিকে তাকিয়ে শান্ত হলো। শীতল চোখে তাকিয়ে থেকে কিঞ্চিত হেসে বলল, এখনই গিয়ে ফ্রেশ হবে, ওকে? ওই জানোয়ার যেখানে যেখানে ছুঁয়েছে সেই প্রতিটা জায়গায় বডি ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করবে। হেল্প লাগলে বলতে পারো, আমি আসবো। না, আপনার হেল্প লাগবে না, আমি একাই পারবো। অস্থিরতার সহিত কথাটা বলেই আকসা দৌড়ে ড্রয়ার থেকে জামা কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেজবা ওর ওই অস্থিরতা দেখে মৃদু হাসল। আকসার শ্বশুরবাড়ির সবাই পরদিন সকাল 11টার মধ্যেই ফিরলেন। আকসার শাশুড়ি ফিরেই আগে ছেলের ঘরে আসলেন। আকসা তখন রিডিং টেবিলে ছিল আর মেজবা বিছানার উপরে বসে গম্ভীর মনোযোগে ল্যাপটপে কাজ করছিল। মামুনিকে দেখে মেজবা তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করলো। মৃদু হেসে বলল, তোমরা কখন আসলে? টের পেলাম না তো। সবেমাত্র এসেছি। তুমি বোধহয় কাজে খুব ব্যস্ত ছিলে, তাই খেয়াল করোনি। এই তো মামুনি, একটু ব্যস্ত ছিলাম আর কি। মেজবা জবাবটা দিয়ে সামান্য হাসলো। আকসার শাশুড়িকে দেখে উঠে এক পাশে এসে দাঁড়িয়ে আছে চুপচাপ। ঈশা বেগম ওর সাথে এখনো কোনো কথা বলেননি, এই জন্য আকসা উদ্বিগ্ন হচ্ছে। ঈশা বেগম ছেলের মুখটা দেখলেন, মুখে হাত বুলিয়ে দিয়ে হতাশ করে আফসোসের সাথে বললেন, আরে আমার বাপটা, এক রাতের মধ্যে মুখ একদম শুকিয়ে গেছে আমার ছেলেটার। সকালে খাওনি? জাস্ট কফি খেয়েছিলাম মামুনি, আর কিচ্ছু খেতে ইচ্ছে করেনি। ঈশা বেগম এবার পাশ ফিরে চাতক পাখির ন্যায় দাঁড়িয়ে থাকা আকসাকে উদ্দেশ্য করে বলল, বৌমা, যে আমার ছেলের জন্য একটা সিদ্ধ ডিম আর স্যালাড করে নিয়ে এসো তো। ওগুলোই খায় আমার ছেলেটা। শাশুড়ির কণ্ঠস্বর স্বাভাবিকই। আকসার সাথে সব সময়কার মতোই করে কথা বলছেন। এই ব্যাপারটা উপলব্ধি করে আকসা হাত ছেড়ে বাঁচল যেন। এতক্ষণ বেশ ভয় ভয় ছিল ও।
আকসা দ্রুত ঘর থেকে পা বাড়িয়ে দরজার বাইরে যেতেই হঠাৎ ঘরের ভেতর থেকে ভেসে আসা কথা শুনে দাঁড়িয়ে গেল। ওর শাশুড়ি মেজবাকে বলছেন, তোমার আব্বুকে কেন ব্লক করেছো বাবা? ওনার সাথে কথা বলবে না? উনি তো খুব কষ্ট পাচ্ছেন। গতকাল তোমার ওই কথাগুলোতে কষ্ট পেয়েছিলেন খুব। সারা রাত ঘুমাননি, তোমার কথা বলছিলেন বারবার। আকসা উকি মেরে দেখলো মায়ের কথা শুনে মেজবা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। ঈশা বেগম ছেলের মুখে হাত রেখে ফিরিয়ে বললেন, কথা বলবে না তার সাথে? হঠাৎ এমন কেন করলে? কেন করেছে সেটা তো তোমাদের সবার কাছে এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। একজন পারভার্টকে মেরেছে আমি, কোনো মুসলিমকে নয়। সেটা তো জানি বাবা, তুমি যেটা করেছো সেটা তোমার দিক থেকে ঠিক আছে। অমর সিচুয়েশনে মাথা গরম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তোমার আব্বুর সঙ্গে এমন করছো কেন? মেজবা ঠোঁট চেপে বলল, আব্বুর আমাকে সেই মোমেন্টে সাপোর্ট করা উচিত ছিল মামনি। তার বাড়ির বউয়ের উপরে আঁচ লেগেছে, তাই কিভাবে পারেন চুপ করে থাকতে? বলতে আমাকে আরো থামতে বললেন। বিলিভ মি মামনি, আম্মু থামতে না বললে জানোয়ারকে আমি ওখানে জায়গায় মেরে পুঁতে ফেলতাম। তাতে আমার জেল হাজত যাবজ্জীবন যা হওয়ার হয়েছে তো আই ডোন্ট কেয়ার। বাট আব্বুর এবং তোমার বৌমার রিকোয়েস্টে থেমে গেছি। নেহা ছোটবেলা থেকে আব্বুর সব কথা শোনে। ঈশা বেগমের চোখ ছলছল করছে। মেজবা তার মায়ের কোলে মাথা রাখতে ঈশা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বুঝেছি, খুব রাগ করেছো। তোমার আব্বু তো আত্মীয় বাড়ি বলেই পরিস্থিতি শান্ত করতে তোমাকে থেমে যেতে বলেছিলেন। তবে তার উপর বেশিক্ষণ রাগ করে থাকো না। জানো তো তিনি তোমার সাথে কথা না বলে থাকতে পারেন না, আর খুব কষ্ট হয়। আর তুমি সামান্য কিছু হলেই তার সাথে কথা বলা বন্ধ করে দাও। এটা ঠিক নয় বাবা, এমন আর করবে না, বুঝেছো? জি মামনি। মেজবা মৃদু আওয়াজে কথাটা বলে যায় সাই জানালো। ঈশা বেগম হঠাৎ প্রশ্ন করলেন, বৌমাকে খুব ভালোবাসো তাই না? আচমকা প্রশ্নটা শোনা মাত্র তড়িৎ গতিতে মেজবা মায়ের কোল থেকে উঠে বসলো। বিচলিত দেখাচ্ছে ওকে। মায়ের কৌতূহলী মুখের দিকে তাকিয়ে মেজবা স্বাভাবিক মুখ করে বলল, খেতে পেয়েছে মামনি। তোর বৌমাকে রান্নার দায়িত্ব দিতে গেলে কেন? কাজে কাফেলাতে দেখছো তো। খিদে পেয়েছে তোমার? দাঁড়াও, আমি যাচ্ছি। ছেলের খিদের কথা শুনে ঈশা বেগম দ্রুত উঠে দাঁড়ালেন। আকসা এতক্ষণ ঠাই দাঁড়িয়েছিল দরজার কোণে। শাশুড়িকে উঠতে দেখে নিঃশব্দে দৌড় দিল রান্নাঘরের দিকে। আমি আজই চট্টগ্রামে ফিরছি আব্বু। আজই? ছেলের কথা শুনে অত্যন্ত বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন এহসানুল হক। মেজবা শান্ত গলায় জবাব দিল, জি, কিছু জরুরি কাজ পড়ে গেছে, রাতের গাড়িতে উঠবো। জরুরি কাজের কথা শুনে কেউ আর কিছু বলতে পারল না। আকসা পাশের আরেকটা সোফায় ওর শাশুড়ির পাশে বসে কুশি কাটার বুনন শিখছিল। ভরা আসরের মাঝে হঠাৎ মেজবার এই সিদ্ধান্তের কথা শুনে হাত থমকে গেল ওর। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার দিকে। মেজবা ওর আব্বুর দিকে ওকে মুখ ফিরিয়ে সামনে তাকাতেই আকসার চোখে চোখ পড়ল ও। আকসার চোখে প্রচন্ড ব্যাকুলতা, যেটা সহজে সবাই ধরতে পারবে না। মেজবা বোধহয় বুঝতে পারল ও এক পলক দেখেই মুখ ঘুরিয়ে নিয়ে পুনরায় ওর মামুনিকে বলল, আজকে আমার সাথে ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছি মামনি। অথরিটি থেকে ইমার্জেন্সি পারমিশন নিয়েছে। আপাতত তেমন কিছু প্রয়োজন নেই, শুধু ওকে ওর কিছু দরকারি জিনিসপত্র প্যাকিং করে নিতে বলবেন। আকসা চমকালো। মেজবা ওকে ক্যান্টনমেন্টে নিয়ে যাবে হঠাৎ? আকসা হতবিহ্বল চাহনিতে তাকিয়ে রইল মেজবার দিকে। তবে মেজবার মুখ সেই আগের মতোই গম্ভীর শান্ত। ওর মুখ দেখে কিছু বোঝা গেল না। আকসার শাশুড়ি ওকে তাড়া দিল ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার জন্য। এখন বিকেল 3টা বাজে, রাত 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে ওদের। আকসা বিছানায় রাখা লাগেজের উপরে বসে অজস্র কথা ভাবছে। মেজবা ওকে হঠাৎ ক্যান্টনমেন্টে নিয়ে যাবে কেন? আগে তো কিছু বলেনি। এটা কি হঠাৎ করা পরিকল্পনা? কিন্তু কেন? আকসা কিছুই বুঝে উঠতে পারছে না। মেজবা বাইরে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে বিকালে। ফেরার কথা 5টার সময়। মেজবার আবার
টাইম টেবিল মেনটেন করার দারুণ অভ্যেস। ঠিক সময় ফিরবে নিশ্চয়। 5টা বাজতে আর 20 মিনিট বাকি। আর আকসা উঠে লাকিস্টার সোজা করে রাখলো পালঙ্কের এক পাশে। হঠাৎ বিছানার উপরে পড়ে থাকা ওর ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আকসা দ্রুত ফোনটা টেনে এনে দেখলো সেই ব্যক্তির ফোন কল। ঘরে দরজা ভেজানো আছে। এই ঘরে এখন কেউ আসবে না। আশেপাশে একবার অবলোকন করে আকসা কল রিসিভ করলো। আজ ওর মন বড্ড ফুরফুরে, তাই কল রিসিভ করে আগে একটা লম্বা সালাম দিয়ে হেসে জিজ্ঞাসা করলো। ফোনের ওপাশের ব্যক্তির জবাব দিয়ে পাল্টা হাকিকাত জিজ্ঞাসা করতে আকসা মৃদু হেসে বলল, আমি তো খুব ভালো আছি, সামনে আরও ভালো থাকবো। কেন জানেন? কারণ আমার হাজবেন্ডের সাথে তার ক্যান্টনমেন্টে যাচ্ছি আমি। সেখানে গিয়ে নিশ্চিন্তে আপনার সাথে কথা বলতে পারবো। কোনো দ্বিধা আতঙ্ক থাকবে না, আর লোকের সন্দেহের ভয়ে জড়ো হতে হবে না। এটা খুব বিশ্রী ব্যাপার জানেন তো। আমায় কেউ সন্দেহ করুক এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, ওখানে গেলে ভালোই হবে। আমার হাজবেন্ড তো সবসময় ক্যান্টনমেন্টে থাকবে না, ফ্রি থাকবো অল টাইম। যখন খুশি কল দিতে পারবেন। তো তোমাকে আর কতভাবে পাওয়া যাবে? আচমকা পেছন থেকে পরিচিত গলার আওয়াজ পাওয়া মাত্র আকসা চমকে চকিত ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো মেজবা বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। মেজবার মুখের ওপরে গিয়ে দৃষ্টি আটকালো আকসার। গতকাল রাতে লোকটার যেই রাগী চাহনির রক্তলাল চোখ, নাকের ডগা লাল আর কপালের শিরা ফুলে যাওয়া দেখেছিল, এই মুহূর্তে তার দ্বিগুণ ক্ষুব্ধতা দেখলো ওই চোখে মুখে। খেয়াল করে দেখলো মেজবার হাতে তালু শক্তভাবে মুঠো করে রাখা, চোখ অতিরিক্ত লাল হয়ে আছে। আকসা ঢোকের পর ঢোক গিলল। হাতে থাকা ফোনটা তখনও কলে রয়েছে। একবার মেজবাকে দেখে আরেকবার আর চোখে হাতের ফোনটাকে দেখলো। আকসা দ্রুত ফোনটার সামনে টেনে এনে কল কাটতে যাবে, ঠিক সেই মুহূর্তেই মেজবা টান মেরে ফোনটা কেড়ে নিল ওর হাত থেকে। মেজবার এক হাত পাশের চেয়ারের উপরে রাখা, আর এক হাত ফোনে। ফোন কানে ধরে মেজবা প্রথমে কোনো কথা বলল না। ফোনের ওপাশ থেকে সামনে একজন পুরুষ বলেই চলেছে, কি হলো আকসা, কথা বলছো না কেন? তোমার স্বামী চলে এসছে নাকি আবার? কল কেটে দেবো আমি? মেজবা এবার কঠিন গলায় বলল। আব্বে শালা। আর কিছু বলতে যাবেই তার আগে ওপাশ থেকে কল কেটে গেল। কল কেটে যাওয়ার সাথে সাথে আকসাকে একটানে ঘুরিয়ে নিজের সাথে এনে দাঁড় করালো মেজবা। আকসা ঢোক গিলে করুণ চোখে তাকালো ওর দিকে। মেজবার আগে আপাতত হিতাহিত জ্ঞান শূন্য। ও আকসার হাতের বাহু খামচে ধরে ও থুতনি উঁচু করে ধরতেই আকসা কাঁপা স্বরে মিনমিন করে বলল, মেজবা ফোনটা। ফোন শব্দটা শোনার মাত্রই মেজবা এক আছাড়ে ফ্লোরের ওপরে ছুঁড়ে ফেললো ফোনটা। আকসা সেই শব্দে কেঁপে উঠল। মেজবা ওকে ছাড়লো না, ওর দুই গালে হাত চেপে ধরে বলল, হাজবেন্ড থাকতে অন্য পুরুষের সাথে? ছি, এত নিকৃষ্ট তুমি! এতটা ক্যান্টনমেন্টে যাওয়ার ব্যাপারে খুশি হচ্ছ শুধুমাত্র তোমার এই আশিকের সাথে কথা বলতে পারবে বলে, তাই না? তাই না আকসা? না না না, আপনি আমায় ভুল বুঝছেন মেজবা। আমার কোনো আশিক নেই, কোনো আশিক নেই। আমার এসব ভুল মিথ্যে সব। আপনি যা বলছেন সেসব ঠিক নয়। তাহলে কি ঠিক? কি ঠিক বোঝো আমাকে আকসা। মেজবা সামান্য চেঁচিয়ে উঠল। আকসার হাতের বাহু চেপে ধরে রেখেছে ও, আরেক হাতে থুতনি উঁচু করে ধরে রাখা। আকসাকে চেয়ারের সাথে ঠেসে ধরেছে। ও ছটফট করছে। অন্য সময় হলে আকসার এই ছটফটানি এক মুহূর্ত সহ্য করতো না মেজবা, সঙ্গে সঙ্গে ছেড়ে দিত। তবে আজ ছাড়ল না, আরও রুদভাবে স্পর্শ করলো ওকে। কঠিন থেকে কঠিনতর হলো। মেজবার চোখ মারাত্মক লাল হয়ে গেছে। ওই চোখের দিকে তাকিয়ে ভয় হলো আকসার। আকসা কাতরাতে কাতরাতে বলল, ছাড়ুন মেজবা, লাগছে আমার। এভাবে ধরবেন না আমায়, ব্যথা পাই আমি। ছাড়বো, হ্যাঁ ঠিক বলেছ, ছেড়েই দেবো তোমাকে। তোমাকে আর রাখা যাবে না, এক মুহূর্তের জন্যও না। এমন মেয়েকে আমি আমার জীবনে রাখবো না যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে বেড়ায়। তুমি আবার থুতু পাওয়ার যোগ করা। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর তুমি এই প্রতিদান দিলে? এত বড় ধোঁকা! আকসাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল মেজবা। মেজবার চোখের কোণ বেয়ে এক ফোঁটা দুর্বোধ্য জল গড়িয়ে পড়ল।
মেজবার সঙ্গে সঙ্গে হাতের উল্টো পিঠে মুছে নিল সেটা। আকসা বুঝতেও পারল না, আকসার পায়ের নিচে মাটি নেই যেন। হঠাৎ কি থেকে কি হয়ে গেল, মাথায় প্রচণ্ড চাপ পড়েছে, বুক মাত্রাতিরিক্ত দুকপুক করছে, অনবরত ঘামছেও। আকসা এগিয়ে এসে মেজবার হাতের বাহু ধরে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আমি এসব কিছু করিনি মেজবা, আমি এমন মেয়ে নই, আপনাকে ধোকা দিইনি আমি। আবে চুপ, তোর আর কোনো কথা শুনতে চাই না আমি। আকসার হাত ছিটকে সরিয়ে দিয়ে এগিয়ে গেল মেজবা। আকসাকে দেয়ালের সাথে ঠেসে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, হেই, তোর সাথে আমার কিসের শত্রুতা? হ্যাঁ বল, কিসের শত্রুতা? নাকি তুই আমার উপর কোনো এক্সপেরিমেন্ট করছিস? কোনটা? দেখতে চাইছিস যে একজন ভদ্র পরিবারের ছেলের ধৈর্যের বাঁধ কতটুকু, সর্বোচ্চ আঘাত পেলে কেমন আচরণ করে সেটা দেখতে চাইছিস? তুই আমাকে আর কোনোভাবে হার্ট করতে বাকি রাখিস নি, অলরেডি সবভাবে করে ফেলেছিস। শুধু এটাই বাকি ছিল, এটুকুও করে ফেললি। এই যে তাকিয়ে দেখ, এই যে এখানটায় আঘাত লাগে, বুঝলি? আঘাত করতে করতে আর কিছু বাকি রাখিস না এখানে। তোর মতো হার্টলেস আর ক্যারেক্টারলেস মেয়ে এটা বুঝবে না। তোকে তোর এত ভুলের পরেও ক্ষমা করে দিলাম, কখনো অসম্মান করিনি, কোনোভাবে তোর অসম্মান হতে দেইনি। তারপরও তুই দেখিয়ে দিলি 5 বছর আগে সে আকসার কোনো পরিবর্তন ঘটেনি, সে আগের মতো স্বার্থপর আর নিকৃষ্ট রয়ে গেছে। মেজবার চিৎকার চেঁচামেচি করে কথাগুলো বলতে বলতে পুনরায় চোখ লাল হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে গেছে ওর। আকসার বাহুতে রাখা হাত দুটো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আকসার চুল এলোমেলো হয়ে গেছে, মুখের ওপরে এসে পড়ে আছে, সমানে কাছেও। মেজবার তবুও সামান্য দয়া মায়া হলো না, ও দাঁতে দাঁত চেপে বলল, আজকের পর থেকে তোর আর আমার কোনো সম্পর্ক আর থাকলো না। আজ এখানে এই মুহূর্তেই আমাদের সব সম্পর্ক শেষ। আজকের পর তোকে আমি চিনি না, এই বাসায় তোর আর কোনো জায়গা হবে না। গেট আউট। মেজবার চিৎকারে আকসা কেঁপে ওঠে, মুখে হাত ঢেকে ডুকরে কাঁদতে লাগলো। আচমকা ওর হাতে টান লাগলো, মেজবা ওকে টেনে ধরে বলল, লাগেজ নাও, এখনো বের হবে। মেজবার এই রূপ এর আগে কখনো দেখেনি আকসা। ও ভয়ে ভয়ে গুছিয়ে রাখা লাগেজটা উঠিয়ে নিতেই মেজবার এর হাত টেনে ধরে ঘরের বাইরে নিয়ে আসলো। ড্রয়িং রুমে মেজবার মামুনি আর চাচি বসেছিলেন। ছেলে আর ছেলের বউকে এমনতা অবস্থায় দেখে অবাক হলেন তারা। মেজবা আকসার হাত ধরে টেনে সদর দরজার দিকর নিয়ে গেল। মেজবার ওই রাগ আর আকসাকে কাঁদতে দেখে আকসার শাশুড়ি আর চাচি শাশুড়ি বিচলিত হয়ে দ্রুত উঠে আসলেন। আকসার শাশুড়ি অস্থির হয়ে ছেলেকে বললেন, কি করছো বাবা? বৌমাকে কোথায় নিয়ে যাচ্ছ এভাবে? আর বৌমা কাঁদছে কেন? মেজবা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে ফিরে ক্রূর হেসে বলল, তোমার বৌমার বাসায় যাওয়ার জন্য অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করছে মামুনি, তাই ওকে ওর বাসায় দিয়ে আসতে যাচ্ছে। তাহলে যে ক্যান্টনমেন্টে যাওয়ার কথা ছিল? নজিবে থাকলে যাবে কোনো একদিন। পুনরায় হেসে কথাটা বলে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জোরপূর্বক আকসার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল মেজবা। আকসা এতক্ষণ হাত ছাড়ানোর চেষ্টা করলেও মেজবার শক্তির কাছে অসহায় হলো। আকসাকে মেজবা গাড়ির দিকে টেনে নিয়ে যেতেই আকসা সর্বশক্তির দ্বারা হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলল, আমি কোথাও যাবো না মেজবা, ছাড়ুন আমায়, এখানে থাকবো আমি। হু আর ইউ? এখানে থাকার তুমি কে? হ্যাঁ, আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমি আপনার সাথেই থাকতে চাই। মেজবা টান মেরে আকসাকে সামনে এনে আঙুল তুলে শাসিয়ে জোর গলায় বলল, এই ফালতু মেয়ে, আমি তোমার স্বামী নই। আজকের পর থেকে আমাকে স্বামী পরিচয় দেবে না, খুন করে ফেলবো। আকসা আর চোখে মেজবাকে দেখছে। মেজবার মুখের দিকে সরাসরি তাকাতে ভয় লাগছে ওর। মেজবার দৃষ্টি সামনের দিকে। আকসা যে গাড়িতে অবস্থান করছে সেটাই বোধ করি মনে হচ্ছে না। আকসার বুক ধড়ফড় করছে। মেজবা খুব স্পিডের সাথে গাড়ি ড্রাইভ করছে। আকসা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। মেজবার মুখ পানে যে একটা ঢোক গিলে বলল, আমার কথা শুনুন মেজবা, বলার সুযোগ তো দেবেন। মেজবা যেন আকসার কোনো কথা শুনতেই পায়নি। ও নিজের মতো ড্রাইভ করে চলেছে। আকসা এবার চরম অধৈর্য, অস্থির হয়ে কিঞ্চিত জোরের সাথে বলছিল, মেজবা আমার কথা শুনুন প্লিজ। মেজবা হঠাৎ ফাঁকা রোডের এক সাইডে দুম করে গাড়ি থামিয়ে দিল। আকসা সামান্য সামনে হেলে পড়ে বুকে হাত রেখে নিজেকে সামলে নিল।
মেজবা স্টিয়ারিংয়ে হাত রেখে চকিতে ঘুরে তাকালো আকসার দিকে। এরপর হঠাৎ সিট বেল্ট খুলে ওর সিটের কাছে এগিয়ে এসে ওর হাতের বাহু চেপে ধরে বলল, কি কথা? এক্সকিউজ শোনাবে? এতক্ষণ ভেবে চিন্তে একটা এক্সকিউজ বের করেছো, তাই না? তোমার কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। ইভেন তোমার কোনো কথা যেন আমার কান অবধি না আসে। আপনি তো ফ্যাসিস্টের মতো আচরণ করছেন মেজবা। মানুষ দোষ ত্রুটি করতেই পারে, তাই বলে তাকে একেবারে চুপ করিয়ে দেবেন? হাসিনার মতো বিহেভিয়ার। আকসা কিঞ্চিত বিরোধ করে কথাটা বলতে মেজবা আঙুল তুলে শাসিয়ে বলল, জাস্ট শাট আপ। হাসিনার সাথে তুলনা করো কাকে তুমি? হ্যাঁ, হাসিনা কোনো নির্দোষ ব্যক্তি ছিল না। ইতিহাসে ওর মধ্যে ফ্যাসিস্ট খুব কম এসছে। ইভেন তোমার কথার মাধ্যমে তুমি হাসিনার কার্যকলাপকে জাস্টিফাই করার চেষ্টা করো না। তোমার ফ্যামিলিকে আওয়ামী লীগ করতে মনে গেলে? আকসা মাথা নেড়ে জবাবটা দিতে মেজবা পুনরায় বলল, আমি ফ্যাসিস্ট নই। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিই। মেজবা কিন্তু আমার কথাটা তো শুনে। চুপ। আকসাকে ধমকে চুপ করিয়ে দিল মেজবা। ও সরে যেতেই আকসা বিড়বিড় করে বলল, আসলেই ফ্যাসিস্ট। বিপরীত পাশের মানুষের কথা না শুনে যে সে শুধু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, সে তো ফ্যাসিস্টই। আবার ফ্যাসিস্ট কখনো শুনতে পারে না যে সে ফ্যাসিস্ট। আকসা বিড়বিড় করে হঠাৎ পাশ থেকে ফোরন কেটে মেজবাকে বলে উঠল, আপনি চাইলে আসন্ন 12 তারিখের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন মেজবা। বাংলাদেশের মানুষ বেশিরভাগ সব খাল কেটে কুমির আনে, তো ওরা কিন্তু কেউ যে ফ্যাসিস্ট সেটা জানলে তাকে ভোট দিতে লাফিয়ে পড়বে। নির্বাচনে দাঁড়ালেই দেখবেন আপনি নির্বাচনে জিতে গেছেন। আকসা কথাটা বলা মাত্র মেজবা ওর দিকে শুধু একবার তাকালো। সঙ্গে সঙ্গে আকসা চুপ হয়ে গেল। মেজবার পরিকল্পনা ছিল আকসাকে ওর বাড়ির গেটের সামনেই নামিয়ে দিয়ে চলে যাবে। সেই মোতাবেক আকসাকে বলেও রেখেছিল যে নেমে যেন ডিকি থেকে নিজে লাকেশ নামিয়ে নেয়। আকসা বারবার মেজবার দিকে করুণ চোখে তাকাচ্ছিল, তবে মেজবার একবারের জন্য ওকে দেখলো না। আকসার জন্য সৌভাগ্যের ব্যাপার হলো বাড়ির গেটের কাছে আসতেই দেখা গেল ইরফান দাঁড়িয়ে আছে সেখানে। ওর মাথায় টুপি। নামাজে গিয়েছিল সম্ভবত, সেখান থেকেই ফিরছিল। বাড়ির ভেতরে যাবে তখনই ওদের বাড়ির দিকে গাড়ি আসতে দেখে দাঁড়িয়ে গেছে। আকসা গাড়ির ভেতর থেকে ভাইয়া বলে চেঁচিয়ে ডাক দিল। আকসার কণ্ঠ শুনে ইরফান দ্রুত এগিয়ে আসলো। গাড়ি গেটের সামনে থামতেই ইরফান জানালার কাছে এগিয়ে এসে নিচু হয়ে ডাকটা দিল আকসাকে। মেজবা বন্ধুর গলা শুনে জানালা নামিয়ে দিল। মেজবাকে দেখে ইরফান বলল, গাড়ি থেকে নামবি না দোস্ত, নাকি ভেতরে বসে থাকার ইচ্ছা আছে? নামছি। মেজবা শান্ত গলায় কথাটা বলে নেমে এসে আকসা যেই পাশে বসেছিল সেই পাশের দরজা খুলে দিল। আকসা নিজে দরজা খুলে বের হতে পারত, তবে সেটার আর প্রয়োজন হলো না। মেজবাকে জড়িয়ে ধরলো ইরফান। তোকে কতদিন পর দেখলাম বলতো? তোর তো কোনো খোঁজ খবরই নাই। লাস্ট মেসেজ যে গতকাল দিয়েছিলাম সিন করছিস? সরি দোস্ত, বেঁচেছিলাম একটু। ইটস ওকে, পরে দেখে কিন্তু অবশ্যই রিপ্লাই করবি। একটা রিলস শেয়ার করছি। মেজবার জবাবে কিছু বলল না, মাথা নাড়ালো শুধু। আকসা ততক্ষণে লাকেশ বের করে এনে দাঁড়িয়েছে ভাইয়ের পাশে। মেজবাকে দেখছে অপলক। ইরফান এবং মেজবার হাত ধরে বাড়ির ভেতরের দিকে টেনে নিয়ে বলল, চল ভেতরে। আমি যাব না। যাবি না মানে? বেড়াতে এসেছিস না আমাদের এখানে? যদি ইনফর্ম করে আসা উচিত ছিল তোদের। আম্মা তাহলে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারতেন। কিছু করতে হবে না দোস্ত, ওকে দিতে এসেছিলাম অ্যাকচুয়ালি। দিতে মানে? তা তুই থাকবি না? না, আমার চট্টগ্রামে ফিরতে হবে আজ। ওর নাকি বাসার কথা খুব মনে পড়ছিল, তাই দিতে এলাম। রেখে দে তোদের কাছে। মেজবার শেষোক্ত কথাটা কেমন গম্ভীরভাবে বলল। ইরফান না বুঝতে পারলেও আকসা ঠিকই বুঝতে পারল। উদ্বিগ্ন চোখে তাকালো মেজবার দিকে, কিন্তু মেজবার কোনো হেলদোল হলো না। ইরফান নাসরবান্দা, ও মেজবাকে ছাড়লই না, চাপটে ধরে রেখে অনুরোধ করলো, তোকে ভেতরে যেতেই হবে। বিয়ের দিন তো ইমার্জেন্সি বলে চলে গেলি। শালা, সেদিন তোর বিয়ের দিন ছিল বলে কিছু বলিনি। আজ কিন্তু কোনোভাবেই ছাড়ছি না। বাড়ির নতুন জামাই বাড়িতে এসেছে, বাইরে থেকেই চলে যাবে? এটা কেমন দেখায়? আমার জানতে পারলে কিন্তু খুব রাগ করবে।
চল ভেতরে চল। অগত্যা মেজবাকে ইরফানের জোড়াজড়িতে ভেতরে যেতেই হলো। আকসার ঠোঁট চেপে কপট হাসলো। ও বোধ হয় মনে প্রাণে এটাই চাচ্ছিল। বলা হয় মন থেকে কোনো কিছু চাইলে সেটা নাকি পাওয়া যায়। আয়েশা বেগম একমাত্র মেয়ে, জামাইয়ের আসা উপলক্ষে বেশ আয়োজন শুরু করে দিয়েছেন। তিনি একবার রান্নাঘরে যাচ্ছেন, আরেকবার ডাইনিংয়ে। কি করবেন দিশা পাচ্ছেন না ঠিক। মাঝখানে বসার ঘর বাঁধে মেজবা সোফায় বসে ফোনে টুংটাং কাজ করছিল। শাশুড়িকে এমন দিশেহারা হতে দেখে ও এবার বলেই উঠল, আপনি তো ব্যস্ত হবেন না আম্মু, কিছু করতে হবে না, আমাকে এখনই যেতে হবে। আপনি শুধু এক গ্লাস পানি আনুন আমার জন্য। না না, তা কি করে হয় বাবা? তুমি বিয়ের পরে প্রথম এসেছো আমাদের বাড়িতে, এক গ্লাস পানি খাইয়ে দেবো শুধু? এ কেমন কথা? আমি রান্না বসিয়েছি, না খেয়ে তোমাকে যেতে দিচ্ছি না। তুমি বরং মেয়ের ঘরে যাও। ও এসেই তো হাত মুখ ধুতে চলে গেল। আকসার সবে ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালেতে মুখ মুছছিল। বাইরে থেকে মায়ের ডাক শুনে তোয়ালে হাতেই দ্রুত বেরিয়ে আসলো। জি আম্মু বলো। আকসা এগিয়ে আসতেই আয়েশা বেগম বললেন, জামাইবাবুকে ঘরে নিয়ে যাও তো। আকসা মায়ের কথা শুনে আর চোখে মেজবার দিকে তাকালো। মেজবা ওকে যেন দেখেইনি। ও হালকা হেসে শাশুড়িকে বলল, থাক আম্মু, আমি এখানে ঠিক আছে। ভেতরে যে একটু বিশ্রাম নাও বাবা, তোমাকে তো আবার জার্নি করতে হবে। মেজবাকে শেষমেশ উঠে আকসার সাথে ওর ঘরের দিকে পা বাড়াতেই হলো। শাশুড়ির সামনে স্বাভাবিক থাকলেও ভেতরের দিকে হাত পা যত পা বাড়ালো তত ওর মুখের রং বদলে যেতে লাগলো। মেজবা ফ্লোরে পা রেখে বিছানার উপরে বসে আছে। ওর সম্পূর্ণ মনোযোগ যেন ফোনের দিকে। আচমকা খট করে দরজা বন্ধ হওয়ার শব্দ কানে আসতে মুখ তুলে সামনের দিকে তাকালো। দেখলো আকসা দরজা বন্ধ করে দিয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ব্রু কুঁচকে গেল মেজবার। মেজবা তৎক্ষণাৎ দ্রুত উঠে দরজার দিকে পা বাড়ালো। আকসা মেজবাকে উঠে আসতে ওর সামনে এসে দাঁড়িয়ে হাত দ্বারা বাধা দিয়ে আটকে নিল। কোথায় যাচ্ছেন আপনি? বাইরে, এখানে হেজিটেশন ফিল হচ্ছে। মেজবার স্পষ্ট জবাব আকসা প্রশ্ন করলো, কেন হেজিটেশন ফিল হবে কেন হঠাৎ? তোমাকে দেখে, তোমার মুখ দেখে বোঝা গেল। মেজবা পুনরায় পা বাড়াতে আকসা ওর বাহু টেনে ধরে বলল, দাঁড়ান মেজবা। সরম, সাইড দাও। এইভাবে দরজা আটকে আমার বেজ্জতি করার চেষ্টা করবে না। মেজবার কথা শুনে আকসার খুব হাসি পেল। ও বহু কষ্টে হাসি আটকে বলল, আমরা স্বামী স্ত্রী, বেজতে কি আছে? তোমার সাথে তো আর এমন কোনো সম্পর্ক থাকছে না, সুতরাং ডিস্টেন্স মেনটেন করো। মেজবার এবার ওকে সরিয়ে দিতে আকসা আচমকা মেজবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল পেছনের দিকে। মেজবার রুড চাহনিতে তাকালো ওর দিকে। আকসা এবার এগিয়ে গিয়ে মেজবার গালে এক হাত রেখে বলল, আপনাকে আমার কথা শুনতেই হবে, প্রতারক নই আমি, আর না তো ক্যারেক্টারলেস। আমি নিজেকে প্রুভ করতে পারবো। করো। মেজবা নির্বিকার ভাবে বলতে আকসা হাঁপ ছেড়ে বাঁচল যেন। বিছানার উপর থেকে ফোনটা উঠিয়ে নিয়ে এসে হোয়াটসঅ্যাপে ঢুকলো। এরপর একটা কনভারসেশন বের করে মেজবার সামনে ধরে বলল, এই দেখুন। মেজবা ব্রু কুচকে তাকিয়ে দেখলো ফোন স্ক্রিনে। আকসা এক নাগারে বলতে লাগলো, আমি যার সাথে কথা বলছিলাম ইনি সেই সাইফুল ইসলাম, আমাদের সাইফুল ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড কলির এক্স হাজবেন্ড। তো মেজবার নির্লিপ্তভাবে প্রশ্ন করতেই আকসা বলল, ওনার সাথে প্রায় কথা হতো আমার। উনি কলির হাজবেন্ড ছিলেন, ডিভোর্স হয়ে গেছে তাদের। তারা ভালোবেসে বিয়ে করেছিল নিজেরা। ডিভোর্স হওয়ার কারণ ছিল ভাইয়ার ফ্যামিলি। ভাইয়ার মা কলির উপর অনেক টর্চার করতো, ভাইয়াকে জানাতো না কলি। একসময় টর্চার সহ্য করতে না পেরে ও জোর করেই ডিভোর্স দিয়ে চলে আসে। এরপর একদম চুপ হয়ে যায়। মাত্র 6 মাসের সংসার ছিল ওদের। ভাইয়া কলিকে অনেক ভালোবাসতো, ওকে হাতে পায়ে ধরে অনুরোধ করছিল যেমন ডিভোর্স যেন না দেয়, কিন্তু কলি জেদ ধরে ডিভোর্সটা দিয়েই দেয়। এরপর ভাইয়া এক প্রকার পাগলের মতো হয়ে গিয়েছিল। বিজনেস আর বাসা আলাদা করে নিয়েছিল, একা থাকতো, ফ্যামিলি কারোর সাথে কন্ট্রাক্ট রাখেনি। কলির সাথে অনেকবার ভাইয়া কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে পেরে ওঠেনি। কলির ফ্যামিলি তাদের বিয়ে দিতে চেয়েছিল আবার, কিন্তু কলি রাজি হয়নি। ভাইয়া এর মধ্যে অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, এখন কিছুটা সুস্থ,
তাও কলির জন্য পাগলামো করেন। ওর কথা আজও ভুলতে পারেননি সাইফুল ভাইয়া। আমাকে ভাইয়া নিজের বোনের মতো জানতেন সবসময়। আমাকে চেনেন প্রায় 4 বছর যাবৎ। দীর্ঘদিন পর হঠাৎ আমার নতুন নাম্বার খুঁজে বের করে আমাকে আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে খুব অনুরোধ করে বললেন যেন কলির সাথে যোগাযোগ করিয়ে দিই, তাদের মধ্যে সব কিছু ঠিক করতে হেল্প করি যেন। আমি এটা নিয়ে ভাইয়ার সাথে কথা বলতাম। এর মধ্যে কলির সাথেও কন্ট্যাক্ট করানোর চেষ্টা করেছি আমি। কলির সব আপডেট দিয়েছি আমি। আপনার বিশ্বাস না হলে আমার কাছে তাদের বিয়ের ফটোটা এখনও আছে। এই যে দেখুন, প্রোফাইলে ভাইয়ার যে ফটো, সেম একই ব্যক্তির ফটো। এটা ওদের বিয়ের সময়কার। আকসা মেজবাকে একের পর এক ফটো দেখাতে লাগলো। মেজবা এতক্ষণ চুপচাপ দেখছিল ফটোগুলো। এবার বলে উঠল, ফ্রেন্ডের হাজব্যান্ডের সাথে তোমার এত ন্যাকামো করে কথা বলতে হবে কেন? তাহলে লুকিয়ে? আকসা অবাক চোখে তাকিয়ে রইল মেজবার দিকে, বিরোধ করে বলল, লুকিয়ে না বললে তো সবাই জেনে যেত। আর ভাইয়া আমায় প্রমিস করিয়েছিলেন কাউকে যেন এখনই কিছু না বলি আমি। ন্যাকামো করে কখন কথা বললাম মেজবা? ভাইয়া মেন্টালি বাজে সিচুয়েশনে আছে। সেই মানুষের সাথে আমি কি রুডলি কথা বলবো বলেন? তাকে মানা করে দেব আমি? আর ভাইয়ার সাথে তো আমি কোনো বাড়তি বা অযথা কথা বলিনি। জাস্ট কলির বিষয়ে কথা বলতাম। ভাইয়া বারবার কল দিত শুধুমাত্র কলির কথা শুনতে। তার মেন্টাল সিচুয়েশন এমন যে কিছু একটা হলে সুইসাইড অ্যাটেম্পও নিয়ে বসতে পারেন উনি। তাই আমি হেসে ভালোভাবে কথা বলার চেষ্টা করেছি। সবাই তো আর আপনার মতো রুড নয়। এখন এইখানে আমার কি দোষ মেজবা? মেজবা আকসাকে প্রশ্ন করলো। তোমাকে এত পিয়নগিরি করতে কে বলেছে? আকসা বিরোধের সুরে জবাব দিল, আপনি এইভাবে কেন বলছেন? এদের ভালোবাসা আপনি দেখেননি, আমি দেখেছি। তাদের 4টা বছরের ভালোবাসার সাক্ষী আমি। তারা দুজন দুজনকে কতটা ভালোবাসতো অবশ্য আপনি বুঝবেন কি? আপনি তো ভালোবাসতে জানেন না মেজবা। আকসার এই কথার বিপরীতে মেজবা কিছু বলল না। ওর দিকে গভীর চাহনিতে তাকিয়ে শান্ত গলায় বলল, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে এ মাসে, সাইন করে দিও। আকসা বিমূঢ় হলো। ডিভোর্স পেপার মানে? মেজবাকে আটকাতে পারল না আকসা। অনেক চেষ্টা করেও আটকানো গেল না। বোধহয় নিতান্তই ভদ্রতার খাতিরে লোকটা আকসার মায়ের তাড়াহুড়োই বানানো পায়েস খেয়ে দেরি হওয়ার অজুহাত দিয়ে বেরিয়ে গেল। আকসার দরজার কাছে অসহায় মুখ করে দাঁড়িয়েছিল পুরোটা সময়, কিন্তু মেজবা ওর দিকে একেবারে জন্য ঘুরেও তাকালো না। মেজবা বেরিয়ে যেতেই আয়েশা বেগম পায়েসের বোলটা টেবিলের ওপরে রেখে দরজার পাশে ঠায় দাঁড়িয়ে থাকা আকসার কাছে এগিয়ে এসে চিন্তিতভাবে জিজ্ঞাসা করলেন, মেজবার সাথে কি তোমার কিছু হয়েছে? না তো আম্মু। আকসা একেবারে নিরীহ মুখ করে জবাবটা দিল। আয়েশা বেগম রান্নাঘরের দিকে পা বাড়িয়ে বিড়বিড় করলেন, হঠাৎ এবার চলে গেল কেন? আমাদের কোনো কাজে অসন্তুষ্ট হলো নাকি? আকসা মায়ের কথা শুনেও কিছু বলল না। ওর আম্মু প্রস্থান করতেই ও ঘরের ভেতরে প্রবেশ করে দরজা আটকে দিল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। আকসা এবার এগিয়ে গিয়ে ফোনটা তুলে এনে সরাসরি সাইফুল ভাইয়াকে কল দিল। সাইফুল কল রিসিভ করতেই ও ফোনের ওপাশ থেকে তেতে উঠে বলল, আপনাদের দুজনকে মিলিয়ে দেওয়ার চক্করে আমার সংসার ভাঙতে চলো ভাইয়া। আমি আপনার সাথে কথা বলেছি, এটা আমার হাজবেন্ড শুনে ফেলেছে। আর উনি আমায় ভুল বুঝেছেন। এখন কি করব আমি বলুন? সাইফুল ছেলেটা একটু পাগলাটে স্বভাবের, তবে মনের দিক থেকে খুব ভালো। আকসার কথা শোনা মাত্রই ও ফোনের এপাশ থেকে হাহাকার করে বলে উঠল, বলো কি ছোট আপু? ওই জন্য আমি চাইনি তোমার সাথে আমার যোগাযোগ আছে এ কথা কেউ জানুক। আগে জানলেও তোমাকে ভুল বুঝতো। কেউ বাহিরের ছেলের সাথে তার বউয়ের কথা বলা মেনে নিতে পারে না, সে যে কোনো পরিস্থিতি হোক। কলির সাথে যোগাযোগ করা হয়ে গেছে। আমি এমনিতেই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিতাম, কারণ আমি চাইনি আমার জন্য কারো জীবনে অশান্তি হোক। কিন্তু যা চাইনি সেটাই হলো। তুমি এক কাজ করো, ভাইয়ার নাম্বার আমাকে দাও, আমি ওনাকে বুঝিয়ে বলবো আমার জন্য তোমার সংসারে ভাঙুক। তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। থাক ভাইয়া, আমার ব্যাপারটা আমি দেখব। আপনি দুশ্চিন্তা করবেন না। কলির সাথে আপনার দেখা করার ব্যবস্থা তো করেই দিয়েছি। আগামীকাল অথবা পরশু বি ক্যাফেতে যাবেও আপনি ওর সাথে দেখা করতে যাবেন, কনভিন্স করবেন। সেখানে ফোকাস করুন আপনি। কি
কিন্তু ছোট আপু তোমার ঝামেলাটা। আমি মিটিয়ে নিব ভাইয়া, রাখছি এখন, আল্লাহ হাফেজ। আকসা আর কথা বাড়ালো না, কলটা কেটে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। হঠাৎ আকসার কিছু একটা মনে পড়তেই ফাইল ম্যানেজারে প্রবেশ করলো দ্রুত। একটু ঘাটতেই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল আকসা। ওর ফোনের রেকর্ডার সকল ফোন কল রেকর্ড হয়ে থাকে। জীবনে এই একটা অন্যতম চমৎকার কাজ করেছে বলে নিজেকে নিজে বাহবা দিল আকসা। মেজবা ওর কথাগুলো বোধ হয় পুরোপুরি বিশ্বাস করেনি, অথবা এমনও হতে পারে আকসার কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হয়নি। অবশ্য না হওয়ারই কথা, কেউ বিশ্বাস করবে না। তবে মেজবার মুখের দিকে কিছু বোঝা যায়নি। চোখে মুখে বরাবরের মতোই সেই ভদ্রতার সূচক দাম্ভিকতা। আকসার চোখ এড়ায়নি সেটা। আকসা সাইফুল ভাইয়ার সাথে বলা ফোন কলের সব রেকর্ডগুলো খুঁজে খুঁজে একত্রিত করে আলাদা একটা ফাইলে সেভ করে রাখলো। এরপর হোয়াটসঅ্যাপে প্রবেশ করে মেজবার ইনবক্স প্রবেশ করলো। মেজবা ইফতেখার নামক আইডির প্রোফাইল ফটো এখনো দেখা যাচ্ছে। সর্বশেষ 7 মিনিট আগে অ্যাক্টিভ ছিল হোয়াটসঅ্যাপে। তার মানে আকসাকে এখন অবধি ব্লক করা হয়নি। আকসা দ্রুত হাতে টাইপিং করে মেজবাকে টেক্সট করলো। আছেন? আকসান শিকদার চেয়ারে বসে আছে, মুখে আঙুল ঠেকিয়ে। মুখটা বেশ গম্ভীর হয়ে আছে। জ্যামি বিছানার উপরে বসা, ওড়না কাঁধের উপর থেকে সরে একপাশে ঝুলছে। অর্ধেকাংশ ফ্লোরের ওপরে পড়ে রয়েছে। জ্যামি ঠোঁটে ঠোঁট চেপে ছলছল চোখে তাকিয়ে আছে আকসানের দিকে। আয়ন ফ্লোরের ওপর ওর বাবার আজ ওর জন্য নিয়ে আসা নতুন খেলনা নিয়ে খেলছে। ওর মনোযোগ সেদিকেই। বাবা মার মধ্যকার মনোমালিন্য বুঝতে পারছে না বাচ্চাটা। জ্যামি হঠাৎ স্বরে বলে উঠল, আপনার সমস্যা কি আফসান? সব দায়িত্ব আমার একার, আপনার কোনো দায়িত্ব নেই? হোয়াট ডু ইউ মিন? আকসান গম্ভীর মুখের ওপর থেকে হাতটা সরিয়ে শান্ত স্বরে পাল্টা প্রশ্ন করতেই জ্যামি এবার উঠে আসলো বিছানার ওপর থেকে। সোজা এসে আফসানের সামনে দাঁড়িয়ে চড়া গলায় বলল, বাবুকে দেখাশোনা করার দায়িত্ব কি শুধুই আমার? আপনার কোনো দায়িত্ব নেই, তাই না? সব আমি একা হাতে করব? আমাকে বাহিরে বিজনেস সামলাতে হয় জেমি, আর তুমি ঘরে সামলাও। এটাই তো নিয়ম, তাই না? তবু এত ব্যস্ততার মাঝেও আমার বাচ্চার জন্য সময় বের করি, ওর সব প্রয়োজন মেটাই। তারপর তুমি আঙ্গুল তোলা সাহস পাও কিভাবে? এত কথা কাটাকাটির পরেও আকসানদের এমন শান্তভাবে কথা বলতে দেখে জ্যামির ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। ও আচমকা আফসানের শার্টের কলার চেপে ধরে জোর গলায় বলল, আপনি আমাকে কি পেয়েছেন আফসান? আমার কোনো কথাই আপনি গুরুত্ব সহকারে নিন না কেন? কী কারণে বলুন। আফসান চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরে মেজাজ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলল, ঠান্ডা হাও জেমি, তোমার আম্মু খালামনির আছেন ড্রয়িং রুমে, অশান্তি করো না, তারা জানলে কষ্ট পাবেন। জ্যামি এবার আগের তুলনায় কিছুটা শান্ত হলেও ঠোঁট চেপে বলল, বাবুর খেয়ালই রাখতে পারবেন না যখন, তাহলে হয়েছিলেন কেন? আমি হওয়াইনি, আল্লাহ দিয়েছেন। কি জানি, কিন্তু আপনি কিছু না করলে তো আর হতো না, তাই না? আপনি আমার সাথে ওসব করেছেন বলেই হয়েছে। ওহ কাম অন, আমি একা কিছু করিনি, ওকে? তুমিও করেছো, দুজনে মিলে করেছি বলেই বেবি হয়েছে। শুধু একা আমার দোষ দিও না। সরো, আমার শার্টের আয়রন খারাপ হচ্ছে। মেজাজ ডেলিভার্ড হওয়ার প্রায় 35 মিনিট বাদে মেজবা মেসেজ সিন করলো। আকসা এতক্ষণ বারবার হোয়াটসঅ্যাপে প্রবেশ করছিল, বের হচ্ছিল। অপেক্ষায় ছিল কখন মেজবা মেসেজ সিন করে। আকসা যখন কনভারসেশনে প্রবেশ করেছে তখনই মেজবা মেসেজ সিন করেছে। তা দেখে আকসা ভাবলো এই বুঝি মেজবা মেসেজের রিপ্লাই দিবে। কিন্তু আচমকা মিনিট খানেকের ব্যবধানে মেজবার প্রোফাইল ফটো গায়েব হয়ে গেল। অ্যাক্টিভ স্ট্যাটাসও দেখা গেল না আর। আকসা হতভম্ব হলো। আচমকা ঘটনায় প্রথমে বুঝতে না পারলেও পর মুহূর্তে উপলব্ধি করলো মেজবা ওকে ব্লক করে দিয়েছে। আকসা তবুও নিশ্চিন্ত হতে মেজবাকে একটা হার্ট ইমোজি সেন্ড করলো। মেসেজটা ডেলিভার্ড হলো না। আকসা এবার পুরোপুরি নিশ্চিন্ত।
মেজবা ওকে সত্যি ব্লক দিয়েছে, তবু ওর বুক ভার হলো না। এবার ও ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলে নিল। এবার কল লিস্টে প্রবেশ করে মেজবার ফোন নাম্বার সার্চ করলো। এরপর ওর নাম্বারে সরাসরি কল দিল। সম্ভবত সিম থেকেও ব্লক করে দিয়েছে বলে ধারণা হলো আকসার, কিন্তু রিং বাজতেই অবাক হলো ও। এখনো এখান থেকে ব্লক করেনি। আকসা মনে মনে খুব করে চাইতে লাগলো যেন মেজবা ব্লক না করে ওর কল রিসিভ করে। শেষমেশ আকসার চাওয়া পূরণ হলো। মেজবা কল রিসিভ করলো। আকসা ফোন কানে নিতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। প্রবলেম কি তোমার? এভাবে বারবার কল টেক্সট দিয়ে ডিস্টার্ব করছো কেন? আমার ছোট্ট একটা প্রবলেম আছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছেন, সে আপনি করতেই পারেন, আপনার বাক স্বাধীনতা আছে, কিন্তু এভাবে হঠাৎ কিছু না বলে কয়ে ব্লক করা কি ঠিক বলুন? মানুষের তো কথা থাকতে পারে, তাই না? প্রতিটা মানুষেরই নিজস্ব পয়েন্ট আছে। আপনার যেমন আছে আমার আছে তেমন। আপনার অন্তত আমার কথাগুলো শোনা উচিত মেজবা। হতে পারে আমার কথাগুলো শোনার পর আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। তোমার আর কি কথা শুনবো? আর কি বলতে বাকি রেখেছো তুমি? আর একটা কথা শোনো রাখো, এমনিতে তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার, সো ডিভোর্সটা হওয়ারই ছিল। মেজবা চড়া গলায় বলছে। এমন রূঢ় যন্ত্রণাদায়ক কথা শোনার পরেও আকসার কোনো যন্ত্রণা বা হেলাফেলা হলো না। ও স্বাভাবিকভাবেই বলল, তারপরেও ফাঁসির আসামির ক্ষেত্রেও শেষবার তার ইচ্ছেটা পূরণ করা হয়। আপনি না হয় শেষবার আমার কথাগুলো শুনলেন, তারপর যা খুশি সিদ্ধান্ত নেবেন। ব্লকটা খুলুন প্লিজ। ওকে। আকসার স্বস্তির নিঃশ্বাস ফেলল। হোয়াটসঅ্যাপে প্রবেশ করতেই দেখলো মেজবা মিনিট কয়েক পরে ব্লক খুলে দিয়েছে, কিন্তু কোনো মেসেজ দেয়নি। আকসাই লিখলো, আসলে আপনাকে আমার কথার সত্যতার কয়েকটা প্রমাণ দিতে চাইছিলাম। সাইফুল ভাইয়ের সাথে কথা বলার সকল কল রেকর্ড আছে আমার কাছে, তারিখ সহ সব প্রমাণ আছে। আপনাকে দিচ্ছি, আমি শুনে নেবেন আপনি, তারপর আপনি বিচার করবেন আমি সঠিক কিনা। মেসেজটা দেওয়ার মিনিট দুয়েক পরে সিন হলো। অপর পাশ থেকে শুধুমাত্র জবাব এলো। ওকে। আকসা এবার সেই কল রেকর্ডগুলো একে একে মেজবার ইনবক্সে দিয়ে পাঠালো। বেশ কয়েকটা কল রেকর্ড শুনতে একটু সময় লাগবে। মেজবা মেসেজ সিন করে বোধহয় কল রেকর্ডগুলো শুনতে ব্যস্ত হলো। এই ফাঁকে আকসা ওর ফোনের নোটবুকে গেল দ্রুত একটা কাজ করার জন্য। আকসা প্রায় 8 মিনিট পরে নোটবুক থেকে বের হয়ে পুনরায় মেজবার ইনবক্সে প্রবেশ করলো। সেখান থেকে বের হলো না আর। আকসার আন্দাজ মোতাবেক 11 মিনিট বাদে মেজবার রেকর্ডিংগুলো পড়া শেষ করে মেসেজ লিখলো। শুনলাম। তার পরবর্তী মেসেজ, সরি। এরপর মেজবা বোধ হয় আরও কিছু লিখছিল। তার মধ্যেই আকসা কপি পেস্ট করে রাখা মেসেজটা দ্রুত ওর ইনবক্সে পাঠিয়ে দিল। বিশাল বড় একটা মেসেজ। সেখানে লেখা, এই যে ভদ্র অহংকারী দাম্ভিক জনাব মেজবা ইফতেখার, আপনার মতো লোকের সাথে আমি এমনিতেও থাকবো না, যে নিজের বিয়ে করা বউয়ের ওপর সামান্য বিশ্বাসটুকু রাখতে পারে না, ইন্টারেস্ট দেখাতে পারে না, ভালোবাসতে পারে না, তার সাথে থাকার তো প্রশ্নই আসে না। দুনিয়ায় বহু ভালো ছেলে আছে, দরকার হয় গ্যাংস্টার বিয়ে করব, তারাও অন্তত বউকে ভালোবাসবে। কিন্তু আপনাদের মতো ভদ্রলোকেরা বউ বাদে পৃথিবীর বাদ বাকি সব কিছু ভালোবাসেন। আমার শুধুমাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করা জরুরি ছিল নিজের আত্মসম্মানের খাতিরে, সেটা আমি করেছি। আপনার সাথে সংসার আর নয়, অসম্ভব ব্যাপার। আপনি কি আমায় ডিভোর্স দেবেন? আমি আপনাকে ডিভোর্স দিচ্ছি, জাস্ট ওয়েট। আপনার চাইতে শতগুণ ভালো একটা ছেলেকে বিয়ে করে হ্যাপি থাকবো আমি, দেখে নিয়েন আপনি। গুড বাই মেজর সাহেব। মেজবাকে ব্লক দেওয়ার 3.5 ঘন্টা কেটে গেছে। এর মধ্যে মেজবা আর অন্য কোনো নাম্বার থেকে ওকে কল টেক্সট করেনি এবং সে আশাও করে না আকসা। ও দিব্যি রান্নাঘরে বসে মায়ের সাথে রুটি বানাচ্ছে। আজ রুটি, নেহারি আর হালুয়ার রান্না করা হবে, সেজন্য মাকে কাজে সাহায্য করছে। ইরফান বাইরে থেকে এসেছে সবে, হাতে কতগুলো বাজারের ব্যাগ। ক্লান্ত ও, পুরো বাজার চষে বেরিয়ে সব কিছু কিনে এনেছে। এত বাজার সদাইয়ের লিস্ট, তার ওপর বাজারে আজ মারাত্মক ভিড়। সব মিলিয়ে ওর বেশ শ্রম গেছে আজ। ইরফান বাসায় এসে রান্নাঘরের দৌড় গড়ায় দাঁড়িয়ে আকসার কাছে পানি চাইলো আগে। আকসা উঠে জগ থেকে পানি ঢালছিল, তখন ইরফান পেছন থেকে প্রশ্ন করলো, মেজবার সাথে কি তোর কথা হয়েছে আকসা?
না ভাইয়া। আকসা পানির গ্লাস এগিয়ে দিয়ে নির্বিকার চিত্তে জবাবটা দেয়। ইরফান নিশ্চিন্তভাবে বলে, হঠাৎ ওর কি হলো কে জানে, এখানে এসে 10 মিনিটও ঠিক মতো বসলো না। পরে আমি কল দিলাম, কলও রিসিভ করলো না, বোধহয় গাড়িতে আছে, এই জন্য দেখি পরে আবার কল দেব। আকসা কোনো কিছু না বলে পুনরায় পিড়িতে বসে নারিকেল কোড়াতে ব্যস্ত হলো। তার ভাইটা আসলেই বোকা। এই একমাত্র বন্ধু তার কাছে এমন যে এড়িয়ে গেলেও বুঝতে পারে না। মনকে নানান কথা বলে সান্ত্বনা দেয়। আকসার সামান্য দীর্ঘশ্বাস ছাড়ে। ভাইয়ের জন্য খারাপ লাগে ওর, তবে কিছু বলতে চেয়েও বলতে পারে না। এখনই কিছু বলা যাবে না কাউকে। সবকিছুর একটা সময়, সুযোগ আর পরিস্থিতি থাকে। আপাতত সেই পরিস্থিতিটা নেই। সময় সুযোগ বুঝে ঠিক সবাইকে জানিয়ে দেবে ও। আকসার আম্মু রুটি ছেঁকছিলেন তাওয়ায়। তখন ড্রয়িং রুমে টি টেবিলের ওপরে আয়েশা বেগমের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আয়েশা বেগম রান্নাঘরে ব্যস্ত ছিলেন বলে ইরফানকে বললেন ফোনটা নিয়ে আসতে। ইরফান বেরিয়ে গিয়ে ড্রয়িং রুম থেকে মায়ের ফোন এনে তার হাতে ধরিয়ে বলল, তোমার বেআইন কল দিয়েছে। আকসা রুটি বেলার পরে কতগুলো হয়েছে সেটা শুনছিল। ভাইয়ের কথা শুনে দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকালো। ইতিমধ্যে আয়েশা বেগম কল রিসিভ করে ফোন কানে তুলে নিয়েছেন। ফোনের ওপাশ থেকে কথার আওয়াজ আসতেই আয়েশা বেগম হেসে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বিয়েন, আপনারা সবাই কেমন আছেন? ঈশা বেগম ওপাশ থেকে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তবে আমি তো একটু চিন্তায় আছি বিয়াই। আয়েশা বেগম উদ্বিগ্নতার সহিত জিজ্ঞাসা করলেন, কিসের চিন্তা বিয়েন? এই যে বাড়িতে যা সব কাণ্ড হচ্ছে। কি হয়েছে? ছেলেটা সপ্তাহখানেকে ছুটি নিয়ে এসেছিল বাড়িতে, এইদিকে 2 দিন পেরোতেই আবার চলে গেল। এমনিতেও আমার ছেলেটা খুব একটা ছুটি কাটায় না, বেশিরভাগ ছুটি পেন্ডিং রেখে দেয়। এবার আসলেও হঠাৎ কেন যে চলে গেল সেটাই বুঝতে পারলাম না। আবার সাথে বৌমাকে নিয়ে যাওয়ার কথা থাকলেও নিল না, ওকে আপনাদের বাড়িতে দিয়ে আসলো। আমাদেরকেও সেভাবে কিছুই বললো না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ছেলেটাকে ফোন করেও পাচ্ছি না, দুশ্চিন্তা হচ্ছে খুব। আমিও ঠিক বুঝতে পারিনি বিয়েন, জামাই এসে তো বসলো না, ঠিক মতো কিছু খেলেও না, মেয়েকে দিয়ে হুট করে চলে গেল। ওদের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? ঈশা বেগমের প্রশ্নের জবাবে আয়েশা বেগম বললেন, আকসাকে জিজ্ঞাসা করেছিলাম, বললো তো কোনো ঝামেলা হয়নি। ঈশা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, একটা অনুরোধ করবো আপা। জি আপা বলুন, কি অনুরোধ? বলছিলাম বৌমাকে পাঠিয়ে দেওয়া যায় না আজ? আসলে আগামীকাল আমার ছোট ননদের বড় মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত আছে, তো সেখানে সবার যাওয়ার কথা। আমার ছেলে আর বৌমারও যাওয়ার কথা ছিল, কিন্তু হুট করে কি থেকে কি হয়ে গেল। এখন তাদের বাসায় আগামীকাল আকসাকে ছাড়া গেলে তো তারা ওর কথা জিজ্ঞেস করবে, হয়তো অসন্তুষ্টও হবেন, কারণ আকসার সেখানে নিশ্চিতভাবে যাওয়ার কথা ছিল। আমি আগে থেকেই বলে রেখেছিলাম, এখন ও না গেলেই নয় বেআইন। দেখেন কোনোভাবে ওকে এখন একটু কষ্ট করে পাঠিয়ে দেওয়া যায় কিনা। দরকার হয় ওকে আগামীকাল দিন পরে পরশু আবার দিয়ে আসবো আমি। কদিন আপনাদের ওখানে থাকবে? আয়েশা বেগম কিছুটা দ্বিধান্বিত হয়ে বললেন, আচ্ছা আপা, দেখি আমি ইরফানকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আকসা এতক্ষণ রুটি বেলা বাদ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে ওর মায়ের কথা শুনছিল। শেষোক্ত কথাটা শোনা মাত্র ও নড়ে চড়ে বসলো। ওর আম্মু কল কাটতেই আকসা অস্থিরতায় সহিত জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মু? তোমাকে ও বাড়িতে যেতে হবে এখন, কাজ বাজ ছেড়ে দ্রুত তৈরি হয়ে নাও, ইরফান গিয়ে দিয়ে আসবে। শেষোক্ত কথাটা আকসার উদ্দেশ্যে বলে ইরফানের দিকে তাকালেন আয়েশা বেগম। তারপর আদেশের সুরে বললেন, আকসাকে ওর শ্বশুর বাড়িতে দিয়ে আসে এখন, আগামীকাল ওর ননদের শ্বশুর বাড়িতে যেতে হবে, সেখানে না গেলেই নয়, মুখ রক্ষা তো করতে হবে, না হলে লোকে নানান মন্দ কথা বলবে। তাছাড়াও বিয়ে অনুরোধ করলেন খুব,
না পাঠিয়ে থাকে কিভাবে? দাঁড়াও, আমি হালুয়া রুটি নেহারি দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে যাও। আকসা হঠাৎ বেঁকে বসলো, বলল, আমি যাবো না আম্মু। আয়েশা বেগম টিফিন বক্স বের করেছিলেন। মেয়ের কথা শুনে চকিত ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে প্রশ্ন করলেন, যাবে না মানে? যাবো না মানে যাবো না। আমার এখন ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে না, এখানেই থাকবো আমি। একটা দিনেরই তো ব্যাপার, কষ্ট করে একটু থেকে আসো। তাছাড়া তোমার শাশুড়ি অনুরোধ করেছেন, সেখানে তুমি না যাও কিভাবে? আর একটা কথাও শুনবো না আমি, জলদি গিয়ে তৈরি হও। মায়ের ধমক শুনে দপদপ করে ঠোঁটের রান্নাঘর থেকে বেরিয়ে গেল আকসা। মনের বিরুদ্ধে গিয়ে তৈরি হয়ে পুনরায় শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ভাইয়ের সাথে রওনা দিল ও। রাত তখন প্রায় 12:30টার ওপরে। জামির শাশুড়ি রান্নাঘরে অবস্থান করছেন তখনও, সাথে ওর চাচি শাশুড়ি, খালা শাশুড়ি আর বড় 2 খালাতো ননদও আছেন। তাদের ছেলে মেয়েরা সবাই ড্রয়িং রুমে হই হুল্লোড় করছে। পুরো বাড়িতে লোক সরগরম। জামির ছেলেকে ওর এক ননদ কেয়া কোলে নিয়ে ঘুরছে। জামি সব কাজ সেরে সবে হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসেছে, তখনই ঘরের ভিজিয়ে রাখা দরজা খট করে খুলে গেল। জামি তোয়ালের দ্বারা মুখ মুছছিল,